Dear students, you are welcome. Informal letter or email writing for secondary and higher secondary students. Informal letter. What is an informal letter? An informal letter is a letter that is written in a casual manner. Informal letter খুব casual বা unofficial manner লেখা হয়. You can write to them, to cousins, relatives, friends or family members. আমরা সাধারণত family members, relatives, cousin অথবা friend এদেরকে informal letter লিখে থাকি. An informal letter can be written even to your formal contacts if you share a friendly relationship with them. Friendly relationship আছে এমন কোনো অফিসিয়াল কন্ট্যাক্ট বা আমার অফিসের কোনো কলিগকেও আমি ইনফর্মাল লেটার লিখতে পারি যদি তার সাথে আবার বলছি ফ্রেন্ডলি রিলেশনশিপ অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে. There are different ways to carry out this type of letter writing depending on which country you are in. এবং ইনফর্মাল লেটার রাইটিং এর বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন টাইপ আছে এবং সেটা ডিপেন্ড করে, নির্ভর করে তুমি যে দেশে আছো সেই দেশের কালচারের উপর. আজকের প্রেজেন্টেশনে আমরা ব্রিটিশ এবং আমেরিকান ওয়েতে কিভাবে ইনফর্মাল লেটার লেখা হয় সেটা দেখব. কন্টেন্টস অফ অ্যান ইনফর্মাল লেটার. ইনফর্মাল লেটারে সাধারণত 6টি বিষয় থাকে. শুরুতে অ্যাড্রেস বা ঠিকানা অর্থাৎ চিঠির প্রেরকের ঠিকানা, তারপর ডেট বা তারিখ, তারপরে চিঠির ওপেনিং আমরা লিখতে শুরু করি, এরপর মেইন বডি অফ দ্য লেটার বা মূল চিঠির বডিটা আমরা লিখি, তারপরে ক্লোজিং সেন্টেন্সেসগুলো বিদায় অভিবাসন জানিয়ে লেখা শেষ করি এবং সিগনেচার করি. ওকে, সাইন বা স্বাক্ষর করি. তো এই 6টি তোমার স্টেপে আমরা একটা চিঠি সাধারণত ইনফর্মাল লেটার সাজাই. অ্যাড্রেস. হাউ টু রাইট দ্য অ্যাড্রেস. অ্যাড্রেসটা আমরা কীভাবে লিখব? Your personal address is the first thing you write in your letter. এবং লেটারের শুরুতেই কিন্তু তোমাকে পার্সোনাল অ্যাড্রেসটা লিখতে হবে. You should be placed at the top right or left corner of the page. এবং তুমি যে পাতায় চিঠিটা লিখবে সেই পাতার টপ রাইট অর্থাৎ টপের রাইট ডান দিকে অথবা টপ লেফট অথবা টপের বাম দিকে তুমি তোমার অ্যাড্রেসটা লিখবে. This address is important as if the receiver wants to write back to you. চিঠির যে রিসিভার অর্থাৎ প্রাপক আছে সে যদি তোমাকে রাইট ব্যাক পাল্টা চিঠি লিখতে চায় তার জন্য এই চিঠির অ্যাড্রেস চিঠির মধ্যে দিয়ে দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ. Always remember to write your postal code, and if you are writing the letter abroad then do include the country name as well. চিঠিতে অবশ্যই তুমি তোমার পোস্টাল কোড লিখবে অর্থাৎ তোমার যে পোস্ট কোড আছে সেটা তুমি উল্লেখ করবে তোমার অ্যাড্রেসের মধ্যে. এবং তুমি যদি বিদেশে অ্যাব্রড বিদেশে চিঠি লেখো তাহলে কান্ট্রি কোডটা কিন্তু অর্থাৎ তোমার কান্ট্রির যে নেম দেশের যে নাম সেটা তোমাকে অবশ্যই ইনক্লুড করতে হবে. অর্থাৎ চিঠির মধ্যে তোমার পোস্টাল কোড থাকাটা অপরিহার্য, আর বিদেশে চিঠি লিখলে পোস্টাল কোডের পাশাপাশি কান্ট্রি নেমও লিখতে হবে. অ্যাড্রেসের ফরম্যাটটা কেমন হবে? অ্যাড্রেসের ফরম্যাট সাধারণত হয় আমরা শুরুতে হাউস নাম্বার লিখি, তারপরে আমরা স্ট্রিট নেম বা রাস্তার নাম লিখি, তারপর এরিয়া নেম বা এলাকার নাম লিখি, তারপরে আমরা সিটি বা শহরের নাম লিখি, তারপরে পোস্টাল কোড দেই, এখানে আছে 1205, 1205, আর সবশেষে আমরা কান্ট্রি নেমটা লিখে দিই. অর্থাৎ হাউস নাম্বার, স্ট্রিট নেম, এরিয়া নেম, সিটির নাম, পোস্টাল কোড এবং কান্ট্রি কোডের উল্লেখ তোমাকে অবশ্যই চিঠিতে অ্যাড্রেসের মধ্যে করতে হবে. ডেট বা তারিখ. দ্য ডেট ইজ ইউজুয়ালি মেনশন বিলো দ্য সেন্ডার্স অ্যাড্রেস. সেন্ডারের যে অ্যাড্রেস অর্থাৎ চিঠির প্রেরকের যে ঠিকানা ঠিক নিচেই আমরা ডেটটা লিখি. ডেটে সাধারণত মান্থ, ডে এবং ইয়ার এই 3টা জিনিস উল্লেখ থাকে. এবং মাসের নামটা দ্য নেম অফ দ্য মান্থ মাস্ট বি ক্যাপিটালাইজড এবং মাসের নামের প্রথম লেটারটা অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে. ফরম্যাট দেওয়া হয়েছে এখানে. ফরম্যাটটা ইউজুয়ালি আমরা ডেট লিখি, তারপরে মান্থের নাম লিখি, তারপরে ইয়ার লিখি. ব্রিটিশ ইংলিশে ফরম্যাটটা কেমন হতে পারে? প্রথম উদাহরণটা দেখো, 22 November 2020.
তো সবার আগে ডেট এসেছে 22, তারপরে মান্থের নাম এসেছে নভেম্বর, নভেম্বরের এন বড় হাতের, তারপর আমরা ইয়ারটা উল্লেখ করেছি। অথবা আমরা লিখতে পারি 20 নভেম্বর 2020 লিখতে পারি, অথবা তোমার স্রেফ সংখ্যায় লিখে দিতে পারি 22, মাসের নাম নভেম্বর 11, 2020। আমেরিকান ইংলিশে অন্য ফরম্যাট ফলো করা যেতে পারে। ওপেনিং, চিঠিটা আমরা কীভাবে ওপেন করব, লিখতে শুরু করব। অ্যাজ অ্যাজিউমড দ্য লেটার হ্যাজ টু বি প্রেসিডেড বাই গ্রিটিংস। সাধারণত লেটারটা আমরা গ্রিটিংস বা অভিবাদন জানিয়ে অভিনন্দন জানিয়ে শুরু করি, অভিবাদন জানিয়ে শুরু করি, এবং ফেয়ারলি ক্যাজুয়াল, খুব ক্যাজুয়ালি আমরা অভিবাদনটা জানাই। Usually not as strict and important as it would be with the business or formal letter. Business letter অর্থাৎ ব্যবসায়িক চিঠি বা ফর্মাল লেটার অর্থাৎ অফিসিয়াল লেটার আমরা যতটা স্ট্রিক্ট ওয়েতে বা যতটা ইম্পর্টেন্স গুরুত্ব দিয়ে আমরা সাধারণত গ্রিটিংস জানাই, আনঅফিসিয়াল লেটার বা ইনফর্মাল লেটারে অতটা বা গুরুত্ব দিয়ে আমরা ভাষা ব্যবহার করি না বা ওপেনিংয়ে গ্রিটিংসটা জানাই না, এবং খুব ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ, আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মৌখিক ভাষা যেভাবে আমরা ব্যবহার করি সেভাবে আমরা অভিবাদনটা জানাই। এখন ওপেনিংয়ের গ্রিটিংসটা কেমন হতে পারে? হাউ টু রাইট গ্রিটিংস। এখানে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে ইফ ইউ আর ভেরি ফ্রেন্ডলি অর ক্লোজ টার্মস, জাস্ট ইউজ দেয়ার ফার্স্ট নেম ওর দ্য ওয়ার্ড ইউ ইউজ টু অ্যাড্রেস দেম। তুমি যদি খুব ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকে অথবা খুব ক্লোজ রিলেশনশিপ থাকে যাকে তুমি চিঠি লিখছো তার সাথে, তাহলে তার নাম ধরে তুমি সম্বোধন করতে পারো, যেমন ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বা ব্রাদার অ্যান্ড সিস্টার, অথবা তোমার কাজিন, এদেরকে চিঠি লিখতে গেলে আমরা নাম ধরে সম্বোধন করি, যেমন ডিয়ার সুমন বা হাই সুমন, হ্যালো সুমন। আবার আমরা যদি বাবা মা বা এই চাচা চাচিকে চিঠি লিখি তাহলে আমরা বলি, যেমন ডিয়ার ফাদার বলতে পারি, ডিয়ার পাপা বা ডিয়ার বাবা বলতে পারি। ভাইকে চিঠি লিখতে গেলে বড় ভাইকে ডিয়ার ব্রাদার বলা যেতে পারে, মাদারকে চিঠি লিখতে গেলে ডিয়ার মাদার, ডিয়ার মম। এটা নির্ভর করে তুমি কীভাবে তোমার মাকে সম্বোধন করো সেটাই বলবে। বাংলাদেশে যদি তুমি ডিয়ার মম বলো তাহলে তোমার মা রাগ করতে পারে। বাংলাদেশ সাধারণত আমরা মাকে মা বা আম্মু বলি, তখন আমরা ডিয়ার মাদার বা ডিয়ার আম্মু এরকম বা ডিয়ার মা এরকমও সম্বোধন করি। আঙ্কেলকে আন্টিকে চিঠি লিখতে গেলে ডিয়ার আঙ্কল, ডিয়ার আন্ট। নেফিউ নিস, ভাতিজা ভাতিজিকে চিঠি লিখতে গেলে আমরা ডিয়ার নেফিউ বা ডিয়ার নিস এইভাবে সম্বোধন করতে পারি। অর্থাৎ আমরা বাড়িতে তাদেরকে যেভাবে সম্বোধন করি সেভাবেই আমরা তাকে গ্রিটিংসটা সম্বোধন করব। হাউ টু রাইট গ্রিটিংস টু, এখানে গ্রিটিংসের দ্বিতীয় একটা উদাহরণ দেওয়া হয়েছে। You can write the title only if the letter is semi-formal or you wish to show respect to an elder. তুমি যদি সেমি ফর্মাল কাউকে চিঠি লেখো, ধরো তোমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে, মিলাদের অনুষ্ঠান হতে পারে, তাতে আমন্ত্রণ জানিয়ে যদি তোমার অফিসের বসকে তুমি যদি একটা চিঠি লেখো তাহলে সেটা একটা সেমি ফর্মাল লেটার হবে, এবং সেই ক্ষেত্রে তুমি তার টাইটেল বা নাম ধরে তাকে সম্বোধন করতে পারো। অথবা তোমার চেয়ে বয়সে বড় এমন কোনো ব্যক্তিকে, যে হয়তো তোমার রিলেটিভ না, তাকে যদি তুমি একটা ইনফর্মাল লেটার বা আনঅফিসিয়াল চিঠি লেখো তাহলে তুমি তাকে তার টাইটেল বা তার নাম ধরে মিস্টার টাইটেল ব্যবহার করে তাকে সম্বোধন করতে পারো। যেমন আমি আমার অফিসের বসকে যদি আমার বাড়ির কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত দিই তাহলে আমি বলতে পারি তাকে, বা হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠানে যদি দাওয়াত দিই তাহলে তাকে আমি বলতে পারি মিস্টার শফিক অথবা ডিয়ার মিস্টার শফিক। মহিলা যদি হয় তাহলে আমি বলতে পারি ডিয়ার মিসেস চৌধুরী, এরকম। বডি অফ দ্য লেটার, চিঠির মেইন বডিটা আমরা কীভাবে লিখতে শুরু করব। As it is an informal letter, you can start in a casual or friendly way. তুমি অবশ্যই ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে এবং খুব ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, যেই ভাষায় তাদের সাথে কথা বলো, ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, কাজিন, ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অথবা এল্ডার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাদের সাথে ক্যাজুয়ালি যেভাবে আমরা বাড়িতে কথা বলি ওই ল্যাঙ্গুয়েজটাই আমরা ইউজ করব। However, it is of importance to weigh your language in accordance with the person you are writing to. তুমি যে পার্সনকে চিঠিটা লিখছো তার সাথে তোমার রিলেশনশিপ কেমন সেইটা তোমাকে ওয়ে করতে হবে, মাপতে হবে, সেটা মূল্যায়ন করতে হবে। সেই অনুযায়ী তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। অবশ্যই তুমি তোমার বন্ধুকে যে ল্যাঙ্গুয়েজে সম্বোধন করো, তার সাথে যেভাবে কথা বলো, তোমার বড় চাচার সাথে তুমি সেভাবে কথা বলো না, বা তোমার বাবার সাথে সেভাবে তুমি কথা বলো না। সুতরাং তোমার বাবা মা বা বড় চাচা চাচিকে তুমি যদি
চিঠি লেখো, তাহলে তার ল্যাঙ্গুয়েজটা ক্যাজুয়াল হলেও একরকম হবে। আবার তোমার ফ্রেন্ডকে বা ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সকে চিঠি লিখতে গেলে সেইখানে ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হবে। The best way of assessing how you should write is to think about how you would interact with the person you are writing to in real life. ওই যে কথাটা একটু আগে আমি বললাম যে রিয়েল লাইফে এই লোকটার সাথে তুমি কিভাবে ইন্টারেক্ট করো, কিভাবে তুমি কথাবার্তা কনভারসেশন চালাও, সেই ল্যাঙ্গুয়েজটাই তুমি ইউজ করবে। বডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ এ সাবজেক্টস টু ইনক্লুড ইন দ্য বডি। কোন কোন সাবজেক্ট বা বিষয় তুমি এই মেইন বডি অফ দ্য লেটার, চিঠির মূল যে বডি সেটাতে ইনক্লুড করবে। সবার আগে আসবে গিভ ইউর রিজন ফর রাইটিং। তুমি যে রাইটিং চিঠিটা লিখছো তার রিজন, কারণটা তুমি অবশ্যই উল্লেখ করবে। এক্সপ্লেইন ব্রিফলি দ্য মেইন রিজন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এবং চিঠিটা তুমি কয়েকটা প্যারাগ্রাফে লিখবে, সাধারণত আমরা 2 বা 3টা প্যারাগ্রাফে চিঠিটা লিখি। প্রথম প্যারাগ্রাফে, ফার্স্ট প্যারাগ্রাফে তুমি চিঠি লেখার মেইন রিজন, মূল কারণটা ব্রিফলি সংক্ষেপে উল্লেখ করে দিবে যে এই কারণে তোমাকে আমি চিঠিটা লিখছি। আস্ক অ্যাবাউট দ্য পার্সন ইউ আর রাইটিং টু। আস্ক অ্যাবাউট দ্য পার্সন, ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাও। ইউ আর রাইটিং টু, যাকে তুমি চিঠিটা লিখছো সে কেমন আছে এটা তুমি জানতে চাও। হাউ আর ইউ ডুইং, এটা তুমি জানতে চাইবে। মেক সাম কনক্লুডিং রিমার্কস, এবং চিঠি শেষে তুমি অবশ্যই কনক্লুডিং বিদায়ী রিমার্কস, বিদায়ী অভিবাদন জানাবে। এবং ইনভাইট দ্য পার্সন টু রাইট ব্যাক টু ইউ, এবং রাইট ব্যাক, পাল্টা চিঠি লেখার জন্য ওই পার্সনকে, যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ, সেটা তার থেকে তুমি ইনভাইট করবে, আমন্ত্রণ জানাবে। তাই বলবে যে পাল্টা চিঠি লিখো, তুমি অবশ্যই চিঠি লিখবে কিন্তু, হ্যাঁ, ওকে। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এই বক্তব্যগুলো সবশেষে তোমাকে দিতে হবে। ক্লোজিং পার্ট, অর্থাৎ চিঠিটা তুমি কীভাবে শেষ করবে। The closing paragraph should include the sentence in the last few things you would like to tell the reader. ওই লিডারকে শেষ কথা তুমি যেটা বলতে চাও সেটা তুমি ইনক্লুড করবে। অনেক সময় আমরা যে সমস্ত কথা মেইন বডি অফ দ্য লেটারে বলতে ভুলে যাই, প্রথম 2 প্যারাগ্রাফে বলতে ভুলে যাই বা শুরুর দিকে বলতে ভুলে যাই, লাস্ট প্যারাগ্রাফে সেই বিষয়গুলো আমরা ইনক্লুড করি। এক্সাম্পলস অফ ক্লোজিং সেন্টেন্স। ক্লোজিং সেন্টেন্স কেমন হতে পারে? ক্লোজিং সেন্টেন্স হতে পারে I am looking forward to seeing you. লুক মানে তাকিয়ে থাকা, ফরওয়ার্ড মানে সামনের দিকে, সামনের দিকে তাকিয়ে থাকা মানে অধীর আগ্রহ অপেক্ষা করা। আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমি অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। টু সিং ইউ, তোমাকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। অথবা হতে পারে আই ক্যান নট ওয়েট টু সি ইউ সুন, শীঘ্রই তোমাকে না দেখে থাকতে পারছি না, ওয়েট করছি তোমাকে দেখার জন্য। আই ক্যান নট ওয়েট টু হিয়ার ফ্রম ইউ সুন, তোমার কথা শোনার জন্য ওয়েট করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, একই কথা আবার বলেছে। আই হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন, আশা করি তোমার কথা শীঘ্রই শুনতে পাবো। সি ইউ সুন, শীঘ্রই তোমার সাথে দেখা হবে। সেন্ড মাই লাভ টু ইয়াঙ্গার মেম্বার্স, অর্থাৎ সাধারণত যাকে আমরা চিঠি লিখি তার বাড়িতে ইয়াঙ্গার মেম্বার যারা থাকে, বয়সে ছোট, তাদেরকে আমরা ভালোবাসা জানাই যে অমুক আমার ভাতিজা ভাতিজিকে আমার ভালোবাসা জানিও। সেন্ড মাই লাভ টু মাই নেফিউস অ্যান্ড নিসেস। আর বয়স্ক ব্যক্তিদের আমরা সাধারণত বলি যে তাদেরকে আমার শ্রদ্ধা জানিও। গিভ মাই রিগার্ডস, রিগার্ডস অর্থাৎ এখানে শ্রদ্ধা, গিভ মাই রিগার্ডস, আমার শ্রদ্ধা জানিও। টু ইউর ফাদার অ্যান্ড মাদার, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। এটা সাধারণত আমরা বন্ধুর কাছে লিখি, বা ছোটো ভাই বোনকে বা বড় ভাই বোনকে চিঠি লিখলে বলি বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও, গিভ মাই রিগার্ডস টু ফাদার অ্যান্ড মাদার। অথবা বলতে পারি আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আই হোপ ইউ আর ডুইং ওয়েল কথাটা আসলে ক্লোজিং সেন্টেন্স না হয়ে এটা শুরুতেই থাকাটাই বেটার। যাই হোক, সিগনেচার, সবশেষে আমরা স্বাক্ষর করি, সাইন করি, এবং সাইনের সময় অবশ্যই কিছু একটা লিখতে হয়। You can sign off by saying anything you choose as it is an informal letter. যেহেতু এটা একটা ইনফর্মাল আনঅফিসিয়াল চিঠি, সেহেতু তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু বলতে পারো। Yet here are certainly, এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এবং এই যে তোমার যে কথাটা তুমি লাস্টে বলবে তার নিচে তুমি কি করবে, ইউ জাস্ট হ্যাভ টু রাইট ইউর নেম আফটার দিস, এরপরে তুমি তোমার নাম লিখে দিবে বা সিগনেচার করবে। তো এক্সাম্পল সিগনেচারের উপরে কোন কথা আমরা লিখতে পারি, যদি আমরা বন্ধুবান্ধব বা সমবয়সী বা ভাই বোন এইরকম কাউকে লিখি তাহলে বলি বেস্ট উইশেস, অল দ্য বেস্ট। যদি বয়স্ক, আমার চেয়ে বয়সে বড় এমন কোনো ব্যক্তিকে চিঠি লিখি বা সেমি ফর্মাল লেটার যদি আমরা লিখি তাহলে বলি কাইন্ডলি। বাবা মা, বড় চাচা চাচিকে লিখতে গেলে আমরা বলি কাইন্ড রিগার্ডস, বেস্ট রিগার্ডস, এরকম। ওকে, ইনফর্মাল লেটার অ্যান এক্সাম্পল। আমরা ইনফর্মাল লেটারের একটা এক্সাম্পল দেখি। শুরুতে অ্যাড্রেস এসেছে,
তোমার বাড়ির যে নাম্বার, হাউস নাম্বার 17B, তারপরে স্ট্রিট নেম এসেছে এলিফ্যান্ট রোড, তারপরে এরিয়া নেম এসেছে রমনা, সিটি নেম ঢাকা, আর পোস্টাল কোড হলো 1205, কান্ট্রি নেম বাংলাদেশ। তারপর আমরা অ্যাড্রেস দিয়েছি ডিয়ার সুমন। এরপর আমরা চিঠিটা লিখতে শুরু করেছি। চিঠির শুরুতেই এখানে কেমন আছে জানতে চেয়েছি, তারপরে বলেছি যে কেমন তার সময়কাল চলছে, এবং মূল কারণ উল্লেখ করেছি যে তুমি কেমন আছো করোনার সময়, সেটা জানার জন্য চিঠিটা লিখেছি। মেইন বডিতে আমি কিভাবে টাইম পাস করছি, আমি যেখানে আছি সেখানে করোনা পরিস্থিতি কেমন, আমার সময়কাল কেমন চলছে, সেটা লিখেছি। এবং লাস্ট যে প্যারাগ্রাফ আছে সেখানে প্যান্ডেমিকের সময়ে আমি যাকে চিঠি লিখছি সুমন, তার পরীক্ষা শেষ করতে পারিছে কিনা, হাউ ডিড ইউ ম্যানেজ ইউর, এটা আমি ভুলে গিয়েছিলাম মেইন বডিতে জিজ্ঞাসা করতে, বা সবশেষে জেনে নিচ্ছি তার কাছ থেকে জানার জন্য উল্লেখ করছি, সেটা হলো তুমি তোমার এক্সাম কীভাবে শেষ করেছ। আর সবশেষে বলেছি প্যান্ডেমিক শেষ হলে তোমার সাথে দেখা করব। আর বিদায় তোমার যে ক্লোজিং সেন্টেন্স লিখেছি, হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন, শীঘ্রই তোমার কথা শুনতে পাবো, মানে তোমার পাল্টা চিঠি পাবো। এরপর আমি তোমার ওই যে সিগনেচার করেছি বেস্ট উইশেস শফিক। ওকে, এইভাবে আমরা চিঠিটা সাজাবো। একইভাবে তো আমরা তোমার ইমেল রাইটিংও লিখতে পারি, ইনফর্মাল ইমেল রাইটিং। অ্যান এক্সাম্পল, আমরা ইনফর্মাল ইমেল রাইটিংয়ের একটা এক্সাম্পল দেখি, যেটা ইনফর্মাল লেটার রাইটিংয়ের চেয়ে একটু ডিফারেন্ট। ডিফারেন্সটা কোথায়? সবার আগেই আমরা অ্যাড্রেস দিয়ে দিব, ডেট লিখে দিব। ইনফর্মাল লেটারে কিন্তু আমরা সবার আগে অ্যাড্রেস দিয়েছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা সবার আগেই ডেট দিয়েছি। তারপরে অ্যাড্রেসের পরিবর্তে আমরা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি। ফ্রম হতে কার কাছ থেকে চিঠিটা আসছে? শফিকের কাছ থেকে। সুতরাং শফিকের ইমেল অ্যাড্রেসটা আমরা শুরুতে দিয়েছি shofik@gmail.com। আর চিঠিটার প্রাপক যে পাচ্ছে, রিসিভার, তার নাম হলো সুমন, ডিয়ার সুমন, সুমনকে লিখছি। তাহলে টু উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে চিঠিটা যাচ্ছে? সুমন@gmail.com। তাহলে সবার আগে ডেট, তারপরে দুইটা ইমেল অ্যাড্রেস, প্রেরক এবং প্রাপকের, সেন্ডার অ্যান্ড রিসিভারের। তারপরে আমরা সাবজেক্ট উল্লেখ করব, চিঠির বিষয়বস্তু, টু নো হাউ ইউ হ্যাভ বিন ডুইং ইন দ্য কোভিড-19 প্যান্ডেমিক, প্যান্ডেমিকের সময় কেমন আছো জানার জন্য চিঠি লিখছি। তারপরে কিন্তু ডিয়ার সুমন লিখে বাকি চিঠিটা একইভাবে, ঠিক ইনফর্মাল লেটারের এক্সাম্পলটা দেবেন, এখানে ইনফর্মাল ইমেল রাইটিংয়ের এক্সাম্পল, একইভাবে আমরা চিঠিটা সাজাবো। ওকে, পার্থক্যটা হলো এই যে চিঠিতে অ্যাড্রেস থাকবে আর ইমেইলে ইমেল অ্যাড্রেস থাকবে, আর সাবজেক্ট উল্লেখ করতে হবে। এবং তুমি অ্যাড্রেসটা ইচ্ছে করলে ইমেল অ্যাড্রেসের উপরে দিতে পারো, ইমেল অ্যাড্রেসের নিচেও দিতে পারো, দ্যাট ডিপেন্ডস অন ইউ। তুমি এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবে, আশা করি স্ক্রিনশট নিয়ে রেখেছো। হাউএভার, হোমওয়ার্ক, সাপোজ মনে করো ইউ আর আরিফ অর আফরোজা, তোমার নাম আরিফ অথবা আফরোজা, রাইট এ লেটার অর ইমেইল, তুমি একটা লেটার লিখবে, ইনফর্মাল লেটার, অথবা একটা ইনফর্মাল ইমেইল লিখবে। কাকে লিখবে? টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, অর টু ইউর ব্রাদার, অথবা তোমার ভাইকে। চিঠির বিষয়বস্তু কি? তাকে তুমি অ্যাডভাইস করবে টু ফলো, মেনে চলার জন্য, দ্য লকডাউন রুলস, লকডাউনের করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময়, ডিউ টু করোনা ভাইরাস প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিকের সময় যে লকডাউন চলছে, লকডাউনের রুলসটা ফলো করার জন্য তাকে তুমি অ্যাডভাইস করে চিঠিটা লিখবে। তা আশা করি হোমওয়ার্কটা তুমি করবে। হোমওয়ার্কটা তো করতে তুমি তোমার করতে পারার কথা, কারণ এই সম্পর্কিত ইনফরমেশন আমরা অলরেডি জানি, কীভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়, হাইজিন মেনটেন করতে হয়, এগুলো আমরা জানি। সেগুলোই তুমি অবশ্যই চিঠিতে উল্লেখ করবে। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।